সিলেটে 3 দফা বন্যায় 5,000 কোটি টাকার ক্ষতি। মোকাবিলায় নদ নদী খনন ও দখল মুক্ত করার দাবি। মহাপরিকল্পনা হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মশার উৎপাতে অতিষ্ঠ সিলেট নগরবাসী, ঝিমিয়ে পড়েছে ড্রেন পরিষ্কার ও মশক নিধন কার্যক্রম। ওষুধ মজুত না থাকার অজুহাত সিটি কর্পোরেশনের। 20 বছর ধরে সুপেয় পানির সংকট। 1.5 কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিয়ে মেলে ঝিরি ডোবার পানি। সুনামগঞ্জের তাহিরপুরে ভোগান্তিতে 9 শতাধিক পরিবার। ওষুধ ও যন্ত্র কেনায় ঠিকাদার নিয়োগে দুর্নীতি, ঘুষের বিনিময়ে লোকবল নিয়োগ। শেরপুর জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের আশ্বাস। এবং ভার্সিটিতে ক্লাস নেন কলেজ শিক্ষক, নেই নিজস্ব শ্রেণীকক্ষ। হতাশায় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্রছাত্রীরা। প্রতারণা বলছেন শিক্ষাবিদ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছে আমি ওমর ইনান। বর্ষা এলেই সিলেট অঞ্চলের মানুষের দিন কাটে আতঙ্কে। অতিবৃষ্টির সঙ্গে 52টি নদ নদী দিয়ে ভারতের পাহাড়ি ঢল ভাসিয়ে দেয় জনপদ। চলতি বছর 3 দফা বন্যায় 5,000 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। অতি বন্যা মোকাবিলায় নদ নদী খনন ও দখল মুক্ত করার দাবি পরিবেশবিদদের। নদী খননে 4,500 কোটি টাকার মহাপরিকল্পনা হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। সিলেট অঞ্চলে এমন বিপর্যয় প্রায় প্রতি বছরের ঘটনা। 2017 ও 2022 সালে এবং চলতি বছরের 3 দফা বন্যায় বিপর্যয়ের মধ্যে পড়ে এই জনপদ। চলতি বছর বিভাগের 4 জেলায় সড়ক, কৃষি, মৎস্য, ফসল রক্ষা বাঁধ, বাড়িঘর মিলে 5,000 কোটি টাকার ক্ষতি হয়। বর্ষা মৌসুম শেষ হতে না হতেই এভাবেই সুরমা নদীতে চর জমে যায়। আর বর্ষা এলে নদীর ধারণ ক্ষমতা কমে পানি উপচে দুকুল ভাসিয়ে দেয়। এবছরের বন্যায় সিলেট নগরীর 250 কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে যায়। এতে প্রায় 300 কোটি টাকার ক্ষতি হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অতি বন্যা মোকাবেলায় নদ নদী খননের পাশাপাশি নদী দখল মুক্ত করার দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। প্রতিনিয়ত ভরাট করা হচ্ছে দখলের মাধ্যমে, এবং এর ফলে নদী না প্রত্যেকটা জলাশয় কিন্তু সংকুচিত হয়ে আসছে। চলতি বছরের বন্যায় বিভাগের 5,000 কোটি টাকার ক্ষতির মধ্যে সড়ক ও জনপথ এবং এলজিইডির সড়ক, ব্রিজ ও কালভার্টের ক্ষতি হয়েছে 3,500 কোটি টাকার মতো। 741 কিলোমিটার রাস্তা অলমোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে সারা জেলায়। বিভাগের 198টি নদীর প্রায় সবগুলো ভরাট হয়ে আছে। এ অবস্থায় সুরমা, কুশিয়ারা সহ কয়েকটি নদীর খননের মহাপরিকল্পনার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী। টেকনিক অনুমোদন হলে আমরা এই 19টি নদী খননের কাজ শুরু করতে পারবো। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ জানায় 1,676 কোটি টাকা ব্যয়ে 5 বছর মেয়াদী একটি প্রকল্পে একসঙ্গে 18টি নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে সুরমা নদী 14 ফুট গভীর ও 295 ফুট প্রস্থ করে খননের পরিকল্পনা রয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে সুনামগঞ্জের আশারচল এলাকায় আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র ও হবিগঞ্জে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান। শুরুতে যাচ্ছি রাশেদের কাছে। হবিগঞ্জের খোয়াই নদী দীর্ঘদিন থেকে পলি মাটিতে ভরাট হয়ে গেছে এবং নদীর নাব্যতা এখানে হ্রাস পেয়েছে। আমরা দেখেছি যে হবিগঞ্জের যে খোয়াই নদী যে ভারতের যে পাহাড়ি ঢল আছে, ঢলগুলোর কারণে খোয়াই নদীতে প্রায় বন্যা দেখা দেয়। এর মূল কারণ হিসাবে যারা পানি বিশেষজ্ঞ তারা জানিয়েছেন যে খোয়াই নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। বিশেষ করে যে পলি মাটিতে পাহাড়ি ঢলের কারণে যে পলি মাটি, এই পলি মাটির কারণে এখানে নদীর তলদেশ ভরাট হয়ে গেছে, যে কারণে এই খোয়াই নদীতে অল্প বৃষ্টিতে বন্যা হয়ে যায়। এবং এই বন্যার কারণে হবিগঞ্জ বিশেষ করে হবিগঞ্জ শহর অনেক সময় প্লাবিত হওয়ার আশঙ্কায় দেখা দেয় এবং নির্ঘুম রাত কাটান হবিগঞ্জের মানুষজন। তো আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছেন যে হবিগঞ্জের যে খোয়াই নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। প্রায় যে খোয়াই নদী যে পূর্বে যে গভীরতা ছিল তা অর্ধেকের নিচে নেমে গেছে, যে কারণে তারা প্রস্তাব করেছেন যে হবিগঞ্জের এই খোয়াই নদীকে যাতে
খনন করা যায় এ ব্যাপারে তারা পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন সময় প্রস্তাব করেছেন, কিন্তু সেই ধরনের কোনো প্রকল্প এখনও পাস হয় নাই। তো আমরা কথা বলেছিলাম যে খোয়াইপাড়ের মানুষের কাছে, তারা জানিয়েছেন যে আসলে খোয়াই নদীর যে বন্যা, এই বন্যা পরবর্তী সময়ে এখানে যে বিভিন্ন চর দেখা দিয়েছে, এই চরের মধ্যে লোকজন বসবাস করছেন এবং অনেকেই আছেন যে এখানে যে খোয়াই নদী, এই খোয়াই নদী যে তলদেশ, সেই তলদেশ ভরাট হয়ে যাওয়ার কারণে এখানে যে সাধারণ মানুষ একটা আতঙ্কিত থাকেন বন্যার আশঙ্কায়। তো এই ছিল হবিগঞ্জের খোয়াই নদীর এবং নদীর নাব্যতার বিষয় সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে আছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র। আমি আছি সুনামগঞ্জ শহর শান্তিগঞ্জের উপজেলার সুরমা নদীতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই নদীর বুকে ধান চাষ করা হচ্ছে এবং লোকজন মাঠে গরু চড়ছে এবং এই নদীটি একটি 1 কিলোমিটার দীর্ঘ প্রশস্তের এই নদীটি মাত্র এখন একটি খালে পরিণত হয়েছে। এটি দীর্ঘ 25 বছর যাবৎ এই অবস্থা চলতেছে। আসলেও সুনামগঞ্জে মোট 26টি নদ নদী রয়েছে। প্রত্যেকটি নদ নদী শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়, শুধুমাত্র সুরমা এবং বৌলাই ছাড়া, সুরমা এবং কুশিয়ারা বৌলাই ছাড়া বাকি নদীগুলির পানি শুকিয়ে যায়। আপনারা যদি এই নদীর চত্বরটি দেখেন তাহলে এই নদীর বুকে ধান চাষ হচ্ছে, কৃষকরা বিভিন্ন কাজ করতেছে এবং এই নদীর প্রায় 10 কিলোমিটার অংশ জুড়ে চর পড়েছে এবং প্রত্যেকটি চরে ঠিক এইরকম, অর্থাৎ 1 কিলোমিটার দীর্ঘ প্রস্থের এই নদীটি এখন একটি মরা খালে পরিণত হয়েছে। আমার এক পাশে রয়েছে নগর গ্রাম, অন্য পাশে রয়েছে হাসাউড়া গ্রাম এবং এই দুই গ্রামের মানুষই শুষ্ক মৌসুমে পানির শূন্যতায় ভোগেন এবং পানির সংকটে ভোগেন, যেখানে কৃষিকাজের জন্য পানি পান না এবং রান্নাবান্নার কাজের জন্য পানি পান না। পাশাপাশি এই নদী দিয়ে একসময় পালতোলা নৌকা সহ বড় বড় নৌযান চলাচল করতো, কিন্তু এখন আমরা সেই চিত্র দেখতে পারছি না। দীর্ঘ 20 থেকে 25 বছরে এই নদীটি পাহাড়ি ঢলের পানিতে পরিপূর্ণ হয়ে এবং পলিতে পরিপূর্ণ হয়ে এই অবস্থা তৈরি হয়েছে এবং এই নদীটি মোটামুটি মৃতপ্রায় নদী বলা যায়। এই নদীটির শুষ্ক মৌসুমে শেষার্ধে পায়ে হেঁটে লোকজন পার হন এবং তারা জানিয়েছেন যে এখানকার যে লোকজনের এই প্রায় 50টি গ্রামের লোকজনের চৈত্র মাসে, অর্থাৎ ফাল্গুন মাসে এবং চৈত্র মাসে পানির সংকট দেখা যায়। সেই সংকট রান্নার পানি থেকে শুরু করে কৃষিকাজের পানি পর্যন্ত তারা পান না এবং তারা জানিয়েছেন যে এই অবস্থা আসলে দীর্ঘ 25 বছর যাবৎ চললেও নদী খননের তেমন কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। তো এই ছিল সুনামগঞ্জের শান্তিগঞ্জের সুরমা নদী থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জ ও হবিগঞ্জে। এদিকে সিলেট অঞ্চলের নদ নদীর সংকট ও সমাধান নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে সিলেটের বিভাগীয় কমিশনের কার্যালয়ে আছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে যুক্ত হচ্ছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ। সরাসরি যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম, আমরা প্রতিবেদনটিতে দেখলাম এবং হবিগঞ্জ ও সুনামগঞ্জের দুটি সরাসরি প্রতিবেদন দেখলাম যে নদ নদীর কি অবস্থা, এবং শুধুমাত্র এই হবিগঞ্জ এবং সুনামগঞ্জ নয়, সিলেট সহ পুরো বিভাগের নদ নদীরই কিন্তু একই অবস্থা। এ বিষয়ে কথা বলার জন্য আমি এই মুহূর্তে আছি সিলেট বিভাগীয় সদর দপ্তরে। এখানে আমার সাথে সংযুক্ত হয়েছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং বিভাগীয় নদী রক্ষা কমিটির সদস্য সচিব জনাব দেবজিৎ সিং। জনাব দেবজিৎ সিং, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি দেখলেন প্রতিবেদনে যে সিলেট বিভাগের প্রত্যেকটি নদ নদীর অবস্থা খুবই শোচনীয় এবং এ কারণেই প্রতি বছরই বন্যা হচ্ছে এবং হাজার হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে বিভিন্নভাবে। এই ক্ষতির পাশাপাশি মানবিক একটা বিপর্যয় হচ্ছে বিভিন্ন জায়গায়। এ থেকে রক্ষা করতে কি করা উচিত বলে আপনি মনে করেন? যদিও বিভাগে একটি নদী রক্ষা কমিটি আছে, ইদানিং আমরা দেখছি 5 আগস্টের পরে বেশ কয়েকটি মিটিং হয়েছে, আপনারা বেশ কাজ করছেন, সবকিছু মিলিয়ে আপনি কি মনে করছেন? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমি আপনার রিপোর্টটাও দেখলাম। আপনি যেহেতু আমরা জানেন যে আমরা বিভাগীয় নদী রক্ষা কমিটি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে যে আমাদের নতুন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের মাননীয় উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা একসাথে কাজ করছি। সিলেটের যে নদ নদীগুলা যেটি আছে, সিলেট বিভাগের আমাদের 205টি নদী আছে, নদ নদী আছে, সেই নদীগুলাকে আমরা চিহ্নিত করা, নদীগুলাকে আমরা আবারও জীবন্ত করা
এবং নদীগুলোর কোন কোন জায়গায় আমাদের দখল রয়েছে, দূষণ রয়েছে, সেগুলো দূষণমুক্ত ক্রমান্বয়ে করা, এই কাজগুলো আমরা করছি। এবং আমরা সবাই জানি যে আসলে সিলেটের নদ নদীগুলো অনেকটাই আমাদের বিভিন্ন কারণে, পলির কারণে বা যেহেতু আমাদের নদীগুলো অধিকাংশ নদীর উৎসমুখ, যেহেতু আমরা বলছি এটি হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশে, সেখান থেকে আমাদের প্রচুর পলি চলে আসে। তো সেই পলির কারণে নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে, সুতরাং ক্যাপিটাল ড্রেজিং এর কোনো বিকল্প নেই। আর আরেক সেক্ষেত্রে সিলেটের যে নদ নদীর পানিগুলো সেগুলো হাওড়ে গিয়ে পড়ে, সুনামগঞ্জ এবং হাওড়ে গুলো যে পড়ছে, এবং হাওড় নিয়ে বিগত সরকার আমরা দেখেছি বেশ অপরিকল্পিত কিছু উন্নয়নের কাজ করেছে, যার কারণে হাওড়কে এইভাবে শাসন করা উচিত কিনা বা হাওড়ে অপরিকল্পিত উন্নয়ন করা উচিত কিনা আপনি মনে করেন? অসংখ্য ধন্যবাদ। আমি এই পয়েন্টে আসতে চাচ্ছিলাম, আবারও আপনি মনে করে দিয়েছেন, সেজন্য ধন্যবাদ। আমরা সিলেট অঞ্চলের প্রাণীর মূল যে আধার বলি, অর্থাৎ সংরক্ষণাগার, এটি কিন্তু হচ্ছে সিলেটের আমাদের মূল হাওরগুলা। এবং আমরা সবাই জানি যে হাওরগুলা কিন্তু আমাদের ম্যাক্সিমাম হাওর কিন্তু ভরাট হয়ে গিয়েছে। সেটি প্রতি বছর আমরা ফসল রক্ষার কারণে বাদ দিচ্ছি, বাদের মাটিগুলো আবার আমাদের হাওরে যাচ্ছে, এই কারণে ভরাট হচ্ছে। আবার একই সাথে যখন হাওরগুলোতে বিভিন্ন ধরনের উন্নয়ন হচ্ছে, আমরা যেসব জায়গায় বিভিন্ন উপজেলায় বিভিন্ন ইউনিয়নে আমরা অল ওয়েদার কানেক্টিং রোড করছি, অর্থাৎ আমি হাওরের মধ্যখান দিয়ে আমি সারা বছর যাতে আমি চলতে পারি, সেই জন্য এরকম প্রচুর রাস্তা হচ্ছে। এর ফলে কিন্তু হাওর সংকুচিত হচ্ছে, পানি যেখানে আমার আগে যতটুকু সংরক্ষণ হতো ততটুকু সংরক্ষণ হচ্ছে না। স্বাভাবিক কারণে, এই কারণে অল্প বৃষ্টিতেই কিন্তু এই অঞ্চলে বন্যা বেশি করে দেখা দিচ্ছে বলে আমি মনে করি। এটি ধন্যবাদ আপনাকে। শুনছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব দেবজিৎ সিং বলছিলেন যে বন্যার হাত থেকে সিলেট বিভাগকে রক্ষা করার বেশ কিছু পরিকল্পনা ব্যবস্থাপনা তিনি রেখেছেন। মোটামুটি এই ছিল সিলেট অঞ্চলকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন পরিকল্পনার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। বিভাগীয় সময়ে আরও থাকছে। খানাখন্দে ভরা জামালপুরের দেওয়ানগঞ্জে 11 কিলোমিটার সড়ক প্রায় ঘটে দুর্ঘটনা, ভোগান্তিতে 4 ইউনিয়নের বাসিন্দা, শিগগিরই কাজ শুরুর আশ্বাস। মশার উৎপাতে অতিষ্ঠ সিলেট নগরীর মানুষ। ছড়া, নালা, ড্রেন নিয়মিত পরিষ্কার না করা সহ মশক নিধনে কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ তারা। ওষুধ মজুত না থাকার অজুহাত সিটি কর্পোরেশনের। নতুন করে প্রায় 3 কোটি টাকার বাজেট হওয়ায় শিগগিরই কার্যক্রম শুরুর আশ্বাস সংশ্লিষ্টদের। নওশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। শীতের আগমনে পুরো সিলেট নগরীর অলিগলিতে এখন মশার রাজত্ব। শুধু সন্ধ্যায় নয়, দিনের বেলাতেও মানুষের শরীরে হুল ফুটাচ্ছে ক্ষতিকর এই পতঙ্গটি। এতে অতিষ্ঠ নগরবাসী। বাসিন্দাদের অভিযোগ, ছড়া, নালা, ড্রেন নিয়মিত পরিষ্কার না করা, সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব ও ওষুধ না ছিটানো সহ মশক নিধনে তেমন কোনো কার্যক্রম নেই সিটি কর্পোরেশনের। প্রতি 15 দিন পর ফগার মেশিনে ওষুধ স্প্রে করার কথা থাকলেও নেই কোনো কার্যক্রম। সামনে আমার এসএসসি পরীক্ষা, মশার জন্য পড়তে পারতেছি না। দিনের বেলা পড়তে গেলে মশার কয়েল লাগে, রাত্রে তো কয়েল লাগে। সন্ধ্যার আগে অনেক মশা বেড়ে যায়। ধরেন আমাদের দোকানে বসতে সমস্যা হয়। ঔষধ দেয়া হতো পূর্বে, এই বছর তেমন কোনো কার্যক্রম নাই। এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অনেকটা ধীরগতি থাকার কারণে কিন্তু এই মশার লার্ভাগুলা জন্ম নিচ্ছে। মশক নিধন ওষুধ মজুদ না থাকার দাবি করে প্রধান নির্বাহী বলছেন, নতুন করে প্রায় 3 কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে, যা দিয়ে প্রয়োজনীয় রসদ কিনে শিগগিরই মশক নিধনে কার্যক্রম চালানো হবে। আর বর্জ্য ব্যবস্থাপনা নিয়মিত করারও আশ্বাস সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের। এই মাসের শেষ থেকে অথবা ডিসেম্বর প্রথম থেকে আমরা কাজ শুরু করব। পর্যায়ক্রমে সকল ড্রেন এবং ছড়া পরিষ্কার করার জন্য মাননীয় প্রশাসক মহোদয় নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে মেশিন টুলস ফ্যাক্টরির সাথে যোগাযোগ করেছি, পত্র লিখেছি। এই 2টা প্রকিউরমেন্ট হয়ে গেলে দেখা যাবে যে আমরা খুব এক্সটেন্সিভ অভিযান, যেটাকে আমরা দেখি 42টা ওয়ার্ড, সেটা পরিচালনা করতে পারব। সিলেট সিটি কর্পোরেশনে ওয়ার্ড 42টি। এসব এলাকায় মশক নিধনে 35টি স্প্রে মেশিন ও 10টি ফগার মেশিন চালু আছে। আর অকেজো 170টি স্প্রে ও 60টি ফগার মেশিন। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। 20 বছর ধরে বিশুদ্ধ পানির সংকটে সুনামগঞ্জের তাহিরপুরের 900-র বেশি পরিবার। 1.5 কিলোমিটার উঁচু নিচু পাহাড় বেয়ে খাবার পানি সংগ্রহ করতে হয় তাদের। পাম্প স্থাপন করে সুপেয় পানির ব্যবস্থা করার আশ্বাস উপজেলার নির্বাহী কর্মকর্তার। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
বারিকটিলা গ্রামের জামেনা খাতুন বাড়ি থেকে আঁকাবাঁকা পাহাড়ি পথ পাড়ি দেন। এরপর পাহাড়ের পাদদেশের ঝিরি ও ডোবা থেকে প্রতিদিন 10 বার সাংসারিক কাজের জন্য পানি সংগ্রহ করেন। সনাতনী পদ্ধতিতে ফিল্টার করে তা ব্যবহার করেন খাবার ও অন্যান্য কাজে। গ্রামের 50টি পরিবারের পানি সংগ্রহের এমন বিড়ম্বনার গল্প একই। সুনামগঞ্জের তাহিরপুরে বড় গোফটিলা, মাহারামটিলা, চিরাবাজার ও পশ্চিম টিলার 9 শতাধিক পরিবারের জন্য রয়েছে মাত্র 3টি গভীর নলকূপ। দীর্ঘ 20 বছর ধরে এমন অবস্থা চললেও দেখার কেউ নেই। এই সরাসরার থেকে তুল্লা খাওয়ান লাগে, মনে করেন বৃষ্টি আইলে কিছু ঘরের পানি সানি তুল্লা খায়, আর বৃষ্টি বারাত না থাকলে দৌড়াদৌড়িতে কষ্ট করে আনন্দ লাগে। নদী থেকে পাহাড় বায়া পানি নিয়ে আসন লাগে, মহিলারা অনেক কষ্ট হয়। গরিব দুঃখী জনগণের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। জনপ্রতিনিধিরাও এইদিকে কোনো কর্ণপাত করে না, বা ভোটের সময় আসলে বলে যে আমরা এই করে দেবো সেই করে দেবো, প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু আসলে বাস্তবে তারা দিচ্ছে না। তবে সাবমার্সিবল পাম্প স্থাপন করে বাসিন্দাদের সুপেয় পানির ব্যবস্থা করার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমরা উপজেলা প্রশাসন থেকে আরো এরকম কিছু সাবমার্সিবল টিউবওয়েল স্থাপনের পরিকল্পনা উদ্যোগ নিয়েছি। এ ব্যাপারে শীঘ্রই আশা করি আমরা সাবমার্সিবল টিউবওয়েল স্থাপন করতে পারবো। বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়নের এই 3টি গ্রামে 3000-এরও বেশি মানুষের বসবাস। সময় সংবাদ, সুনামগঞ্জ। কলেজের শিক্ষক দিয়ে বিশ্ববিদ্যালয়ে পাঠদান, নেই নিজস্ব শ্রেণীকক্ষ। ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হয়ে হতাশ শিক্ষার্থীরা। শিক্ষক ছাড়াই শিক্ষার্থী ভর্তিকে প্রতারণার শামিল বলছেন শিক্ষাবিদ। ওবায়দুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। দর্শন বিভাগের শ্রেণীকক্ষে ইতিহাসের ক্লাস পাঠদান করছেন একটি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক। এমন চিত্র ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের। চলতি বছরের 8 জানুয়ারি প্রতিষ্ঠানটিতে ইতিহাস বিভাগ চালুর অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এমনকি শিক্ষক কর্মচারী নিয়োগেরও অনুমোদন দেয় ইউজিসি। তবে কোনো শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগ না দিয়েই 2023-24 সেশনের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করেন তৎকালীন উপাচার্য ডক্টর সৌমিত্র শেখর। বিভাগটিতে শিক্ষার্থী ভর্তি হলেও দায়িত্ব নেওয়ার 2 মাস পেরোলেও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি বর্তমান উপাচার্য। সব ডিপার্টমেন্ট একটা গোছানো পরিবেশ পেয়েছে, আমরা সেটা পাইনি। আমরা চাইবো যাতে আমাদের শিক্ষক খুব তাড়াতাড়ি নিয়োগ হয়ে যায়। শিক্ষাবিদরা বলছেন বিশ্ববিদ্যালয়ে এভাবে কলেজ শিক্ষককে ভাড়া করে এনে পাঠদান করানো শিক্ষার্থীদের সঙ্গে এক ধরনের প্রতারণা। বিশ্ববিদ্যালয়ের উচিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে মেধাবী শিক্ষক নিয়োগ নিশ্চিত করে ওই বিভাগের শিক্ষার্থী ভর্তি করা। তবে শিগগিরই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে সংকট সমাধানের আশ্বাস উপাচার্যের। যেহেতু এই বিজ্ঞপ্তির সময়সীমা অতিক্রান্ত হয়েছে, আমি যত দ্রুত সম্ভব এই বিভাগের শিক্ষক নিয়োগ সম্পন্ন করব। 2006 সালে 4টি বিভাগ দিয়ে যাত্রা শুরু করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বর্তমানে 25টি বিভাগে প্রায় 8000 শিক্ষার্থী অধ্যয়ন করছেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। জামালপুরের দেওয়ানগঞ্জে 11 কিলোমিটার সড়ক খানাখন্দে ভরা, প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে বিপাকে 4 ইউনিয়নের বাসিন্দারা। এলজিইডি বলছে রাস্তার টেন্ডার প্রক্রিয়া শেষে এরই মধ্যে সড়ক উন্নয়নের কাজ শুরু হয়েছে। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। খানাখন্দে ভরা সড়ক দেখে কাঁচা সড়ক মনে হলেও একসময় এটি পিচ ঢালাই সড়ক ছিল। হেলে দুলে চলছে যানবাহন, প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এ চিত্র জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া থেকে সানন্দবাড়ি বাজারের 11 কিলোমিটার সড়কের। রাস্তাটি দিয়ে উপজেলার 4 ইউনিয়নের বাসিন্দা সহ পাশের কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজীবপুরের অন্তত 2 লাখ মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় খানাখন্দ ও বড় বড় গর্তে বেহাল দশায় পরিণত হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারী যানবাহন সহ যাত্রীদের। দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের। লুট গাড়ি নিয়ে আসা এমন এখন খুব কঠিন, 1 ঘন্টার রাস্তা 3-4 ঘন্টা লাগে। এখানে গাড়ি লুট দিতে পারি না, এখান থেকে মাল উবায়া দেওয়ানগঞ্জ নিয়ে পরে গাড়ি লুট দিতে হয়, খরচ বেশি পড়ে। গাড়ি মাল ধরলে গাড়ি উল্লি যায় একবারে, চাক্কা যুগে মনে করেন যে সব একবারে পাক পারে খালি। এলজিডি বলছে রাস্তার টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে, ইতোমধ্যেই সড়ক উন্নয়নের কাজ শুরু হয়েছে। এই রাস্তা উন্নয়নের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং আমাদের সংশ্লিষ্ট ঠিকাদারও ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। আশা করা যায় আগামী অর্থবছরে এই রাস্তার উন্নয়নের কাজ সমাপ্ত হবে বলে আমরা আশা করি।
11 কিলোমিটার সড়কটির উন্নয়ন ও প্রশস্তকরণে ব্যয় হবে 13 কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর। 16 মাস আগে অবকাঠামোর নির্মাণ শেষ হলেও এখনও চালু হয়নি হবিগঞ্জের বাল্লা স্থলবন্দর। এর মূল কারণ ভারতের অংশে কোনো কাজই শুরু করেনি দেশটির সরকার। এতে হতাশ দুদেশের আমদানি রফতানিকারকরা। তবে জেলা প্রশাসন বলছে স্থলবন্দরটি চালুর জন্য সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হয়েছে। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 1951 সালে নির্মাণ করা হয় হবিগঞ্জের বাল্লা শুল্ক স্টেশন। এরপর নৌকায় নদী পার হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে পণ্য আমদানি রফতানি। অতিরিক্ত যাতায়াত খরচ ও নানা দুর্ভোগে ক্রমেই আগ্রহ হারিয়ে ফেলেন দুই দেশের ব্যবসায়ীরা। এভাবে দীর্ঘদিন চলার পর 2016 সালে বাল্লা শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ স্থলবন্দর করার ঘোষণা দেওয়া হয়। 2023 সালের আগস্টে চুনারু ঘাটের কেদারা কোর্ট এলাকায় স্থলবন্দরের অবকাঠামোর নির্মাণ কাজ শেষ হয়। তবে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়মোড়া অংশে শুল্ক স্টেশন নির্মাণ কাজ না হওয়ায় থমকে আছে বন্দরটি চালুর বিষয়। আমরা যারা ব্যবসা করতেছি, আমাদের অন্যদিকে নদীর কারণে আমরা ব্যবসা বাণিজ্য বড় ধরনের ব্যাঘাত ঘটতেছে। দ্রুত যদি এখানে ব্যবসা বাণিজ্য সচল করা হয় তাহলে এলাকায় অর্থনৈতিক প্রাণচাঞ্চল্যতা সৃষ্টি হবে। বন্দরটি চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে যোগাযোগ করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যদি এই বাল্লা স্থলবন্দরটি চালু হয় তাহলে আমাদের চুনারুঘাটে সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুল্ক স্টেশনটি নির্মাণ প্রকল্পে ব্যয় হয় 48 কোটি 90 লাখ টাকা। সময় সংবাদ, হবিগঞ্জ। জীববৈচিত্র্য সংরক্ষণে মৌলভীবাজারে বর্ষিজোড়া ইকো পার্ক ঢেলে সাজানো হচ্ছে। সরকারের উদ্যোগে খুশি পরিবেশবাদী সহ স্থানীয়রা। বন বিভাগ বলছে ইকো পার্কটিকে পরিবেশ পর্যটন হিসেবে গড়ে তোলা হবে। মোহাম্মদ ইয়ারুপ আহমেদের পাঠানো ছবি ও শাহ অলিদুর রহমানের তথ্য নিয়ে রিপোর্ট। মৌলভীবাজারের বর্ষিজোড়া ইকো পার্ক দখল দূষণে নষ্ট হতে থাকা সংরক্ষিত এই বনাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় সরকার 2006 সালে বর্ষিজোড়া ইকো পার্ক নাম ঘোষণা করে। একই সঙ্গে পার্কের উন্নয়নে 2.25 কোটি টাকা ব্যয়ে আকর্ষণীয় প্রধান ফটক, 2টি কটেজ সহ বেশ কিছু অবকাঠামোগত উন্নয়ন করা হয়। পরে পার্কটি একরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ মন্ত্রণালয় বর্ষিজোড়া ইকো পার্কের গুরুত্ব বিবেচনায় পার্কের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে একটি বিশেষ টিম মাঠ পর্যায়ে পরীক্ষা নিরীক্ষার কাজ করছে। পরিবেশ যাতে ক্ষতি না হয় সেটিকে মাথায় রেখে যদি ইকো পার্ক যত সম্ভব তাড়াতাড়ি করা হয় ততই মানুষের উপকার হবে। বন বিভাগ বলছে দৃষ্টিনন্দন লেক, প্রকৃতির সঙ্গে মানানসই স্থাপনা নির্মাণের পাশাপাশি বাঁশ কাঠের বিভিন্ন উপকরণে ইকো পার্কটি সাজানোর পরিকল্পনা রয়েছে। নরমাল পর্যটন যেটা সেটা হবে না, এখানে আমরা পরিবেশ পর্যটন যেটা, আমাদের প্রকৃতি পর্যটন যেটা, সেইভাবে আমরা গড়ে তোলার লক্ষ্যেই আমরা এই মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে। বর্ষিজোড়া এই ইকো পার্কের আয়তন 887 একর। সময় সংবাদ, মৌলভীবাজার। এবার জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। ভূমি অধিগ্রহণের দীর্ঘ 29 বছর পর 23 নভেম্বর শেরপুরে চালু হয় আন্তজেলা পৌর বাস টার্মিনালের কার্যক্রম। কর্তৃপক্ষ জানায় 1995 সালে ভূমি অধিগ্রহণের পর মাটি ভরাট শেষে 2009 সালে প্রথম দফায় টার্মিনাল ভবন নির্মাণ শুরু হলেও অসম্পূর্ণ থেকে যায়। পরবর্তীতে 2019 সালের দ্বিতীয় দফায় আবারও নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় 2023 সালে। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেটে 3 দফা বন্যায় 5,000 কোটি টাকার ক্ষতি। মোকাবিলায় নদ নদী খনন ও দখল মুক্ত করার দাবি। মহাপরিকল্পনা হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মশার উৎপাতে অতিষ্ঠ সিলেট নগরবাসী, ঝিমিয়ে পড়েছে ড্রেন পরিষ্কার ও মশক নিধন কার্যক্রম। ওষুধ মজুত না থাকার অজুহাত সিটি কর্পোরেশনের। এবং 20 বছর ধরে সুপেয় পানির সংকট। 1.5 কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিয়ে মেলে ঝিরি ঢোবার পানি। সুনামগঞ্জের তাহিরপুরে ভোগান্তিতে 900-র বেশি পরিবার। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ে।